নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি অঙ্কুরন ফার্টিলিটি সেন্টারে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট গাইনোকোলজিস্ট ডক্টর বাসব মুখোপাধ্যায়কে। নমস্কার স্যার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাবো। নমস্কার। আজকে শুরুতেই যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে যে একজন নারী যখন প্রথম মা হতে যান তার যেরকম আনন্দের অনুভূতি থাকে তার পাশাপাশি তার বিভিন্ন রকম চিন্তাও থাকে। অর্থাৎ তিনি ভাবেন যে তিনি কি ঠিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন, অথবা তিনি কি ঠিকঠাক কাজকর্ম করছেন, তিনি কি ঠিকঠাক খাওয়া দাওয়া করছেন। তার পাশাপাশি বেড়ে ওঠা যে শিশুটা, সেই শিশুটার সম্পর্কেও নানা রকমের গর্ভস্থ শিশু নিয়ে তার প্রশ্নের উদ্রেক হচ্ছে। এরকমই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গর্ভস্থ শিশুর বৃদ্ধি এবং ওজন, যেটা চিকিৎসকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে। এই গর্ভস্থ শিশু ঠিকঠাক ওজন নিয়ে বেড়ে উঠছে কিনা গর্ভের মধ্যে, সেটা বোঝাটা অত্যন্ত জরুরি। বাচ্চা ঠিকমতো বড় হচ্ছে কিনা, বেবির ওজন বৃদ্ধি হচ্ছে কিনা পেটের মধ্যে, সেটা প্রথম আমরা একটু ইঙ্গিত পাই যখন প্রত্যেকটা চেক আপ হয়। তখন পেটে হাত দিয়ে দেখা যে জরায়ু কতটা বড় হয়েছে। সবসময় বাচ্চাকে আলাদা করে দেখা সেটা পরের দিকেই সম্ভব হয়, কিন্তু প্রথম দিকে জরায়ু কতটা বড় হয়েছে সেই ইঙ্গিতে, জরায়ুর মধ্যে বাচ্চাও কতটা বড় হয়েছে সেই ইঙ্গিতটা আমরা পাই। তো এটা 5 মাস 6 মাস 7 মাস থেকে আমরা পেটে হাত দিয়ে যখন জরায়ু বড় হচ্ছে তখন একটা ইঙ্গিত পাই যে হ্যাঁ, যতটা মাস হয়েছে তার যতটা বড় হওয়া উচিত সেরকম সাইজের হয়েছে, মোটামুটি মনে হচ্ছে বেবি ঠিক আছে। যদি বেবি ঠিক না থাকে মনে হয়, বা যদি মনে হয় সোনোগ্রাফি করি, তখন দেখা যাবে হয়তো সেখানে বেবি অতটা বৃদ্ধি পায়নি। নর্মালি কি হয়, নর্মালি 7 মাস অবধি প্রেগন্যান্সিতে কিন্তু বেশি ওজন বাচ্চার বাড়ে না। তো 7 মাসেও হয়তো বেবির ওজন খুব বেশি হলে 1 থেকে 1.5 কেজি হলো, কিন্তু ম্যাক্সিমাম ওজন বাড়ে শেষ 2-2.5 মাসে। এবং তখন গড়ে একটা সুস্থ বাচ্চার সপ্তাহে অন্তত 150 থেকে 200 গ্রাম করে বাড়ে। সেটা হচ্ছে শেষ কিছু সপ্তাহ বা অ্যারাউন্ড শেষ 2 মাস। তো সবচেয়ে বেশি ওজন বৃদ্ধি বেবির হয় অ্যারাউন্ড 28 সপ্তাহর পর, 30, 32, 34, 36 সপ্তাহে। এবং সেই ওজন বৃদ্ধিটা মেনলি হচ্ছে চর্বি জমে চামড়ার তলায় এবং লিভারে অনেক ফ্যাট জমে বেবির, সেই জন্য বেবির ওজন বৃদ্ধি হয়। তো এগুলো পেটে হাত দিয়ে একটা ইঙ্গিত পাওয়া যায়, আর সোনোগ্রাফিতে দেখে আরও কনফার্ম করা যায় কিছু মাপকাঠি নিয়ে, যে মোটামুটি মনে হচ্ছে একটা বলে এস্টিমেটেড ফিটাল ওয়েট, যে আনুমানিক বাচ্চার ওজন এই রকম। কারণ একদম বাচ্চাকে তো ধরে মাপা যাচ্ছে না, তো বেবিকে একটা ওই মাথা, পেট, পা সব কিছু নিয়ে একটা ইকুয়েশনে ফেলে একটা আইডিয়া করা হয় যে হ্যাঁ, এটা আনুমানিক বেবির ওজন, আর হাত দিয়েও সেরকমভাবে মনে হয়। একেবারেই স্যার, আরও একটা ব্যাপার যে আপনারা তো এটার উপর অত্যন্ত ফোকাস করেন যে শিশুটার ওজন কম হলে তখন আপনারা নানা রকম পরীক্ষা নিরীক্ষার কথা বলেন। এই ওজনটা এতটা গুরুত্ব কেন? তো দুটো জিনিস আছে ওজনের। একটা হচ্ছে যে ওজন কমটা পরের দিকে ধরা পড়ে তাকে বলে লেট অনসেট ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন, আর একটা হচ্ছে ওজন কম যেটা আগে ধরা পড়ে, সেটা হচ্ছে আর্লি অনসেট ফিটাল রেস্ট্রিকশন। যেটা আগে থেকে ধরা পড়ে সেটা, বা আগে বাচ্চা ছোটোই ছিল, বাবা মার আকার কত সেটা দিয়ে শুরু হবে, কোনো জেনেটিক বা ক্রোমোজোমাল প্রবলেম বেবির আছে কিনা, বেবির কোনো জন্মগত দোষ আছে কিনা, কোনো ইনফেকশন আছে কিনা। ইনফেকশন যদি মায়ের শরীর থেকে বাচ্চার কাছে চলে যায়, সেই বাচ্চা কয়েক সময় ছোট থাকে প্রথম থেকেই, সে 5 মাসে বাচ্চা 4 মাস দেখাচ্ছে, সেগুলো খুবই অস্বাভাবিক। সেই বাচ্চার বেশি দিন রাখা বা বেশি দিন টানা খুব মুশকিল হয়। অন্য সময় যেগুলো বেবির ছোট দেখাচ্ছে, যেগুলো পরের দিকে হয় 8 মাসে 9 মাসে, কয়েক সময় প্রেশার বেড়ে গেলে, কয়েক সময় খুব হাই ডায়াবেটিসে, অন্যরকম ডায়াবেটিস হয় যেখানে বেবি ছোট থাকে, অন্য ডায়াবেটিসে বেবি বড় থাকে, আরও একাধিক কারণ আছে যেখানে বেবি ছোট থাকে এবং সেগুলো পরের দিকে ধরা পড়ে। একদম স্যার, এই যে তাহলে যে সমস্ত শিশুরা বাড়ে না, বা গর্ভস্থ যে শিশু বা সন্তান যারা বাড়ছে না, বেড়ে ওঠার যে কারণগুলো বললেন, সেই কারণগুলোর কি কোনো নির্দিষ্ট চিকিৎসা রয়েছে? তো ব্যাপারটা বুঝতে হবে যে অনেকটাই ব্যাপার হচ্ছে যে ব্লাড সাপ্লাইটা মায়ের থেকে বাচ্চার কাছে যাচ্ছে গর্ভাবস্থায়, মানে যে ফুলটা বা প্ল্যাসেন্টা আমরা বলি, সেখানে যে ব্লাডটা যাচ্ছে মায়ের শরীর থেকে বাচ্চার কাছে, খুঁতটা সেখানে।
এখন সেই খুঁতটা লোকে প্রথমেই ভাববে যে মা কম খাচ্ছে বা খাবার খেলো না, বেশি খেলে বেশি লাভ হবে, বেশি খেলে বেশি বাচ্চা বড় হবে। এটা কিন্তু একটা ভুল তথ্য। এতে দেখা গেছে যে ইভেন যখন ফ্যামিন যখন হয়েছিল, যখন লোকে খেতে পাচ্ছিল না, সেই সময়ও বাচ্চাদের ওজন খুব তফাৎ তা নয়। তো মা যতই খাক না কেন, বেবি ইউজুয়ালি খাবার মায়ের থেকে টেনে নেয়। তো মা কম খেলো বলে বাচ্চা বড় হলো না, সে সম্ভাবনা খুবই কম, সেগুলো প্রায় থাকে না। কিন্তু কোনো একটা নির্দিষ্ট রোগ বা নির্দিষ্ট দোষ মায়ের অথবা বাচ্চা থাকতে পারে, যেখানে বেবির বৃদ্ধি হচ্ছে না ওজন, এবং একটা লেভেল অবধি মনে হবে যে না, এই বাচ্চাকে পেটে রাখা যাবে না, বাচ্চাকে বার করে নিয়ে ডেলিভারি করে নিয়ে ব্রেস্ট ফিডিং করে বেবি বড় হবে। তো সেই কোন সময়টা সেটা দরকার, কোন সময় সেটা প্রযোজ্য, সেটা আমাদের সোনোগ্রাফির ভিত্তিতে কীরকম অসুখ, আজ যদি কোনো নির্ধারিত অসুখ থাকে, যেমন ব্লাড প্রেশার বেড়ে যাওয়া বা অন্য কিছু থাকে, সেগুলোর ভিত্তিতে ঠিক হয়। একদম। স্যার, আরও একটা ব্যাপার, এই যে আমরা অনেক সময় শুনে থাকি যে একটি ভিতরে যে সন্তান রয়েছে সেটা সঠিকভাবে নড়াচড়া করছে কিনা, নড়াচড়া কাউন্ট করা হয়, তার পাশাপাশি তার যে বেবি বাম্প একজন মহিলার, সেটা কিভাবে বড় হচ্ছে, মানে কতটা বেড়েছে, কতটা বড় হলো, তার উপরে কি নির্ভর করে এই যে বাচ্চার ওজন বৃদ্ধির বিষয়গুলো? তো বেবি মুভমেন্ট নিয়ে একটু আগে কথা বলি। বাচ্চার নড়াচড়া ইউজুয়ালি অ্যারাউন্ড 5 মাস থেকে বোঝা যায়, 20 থেকে 22 সপ্তাহ, যাদের প্রথম প্রেগন্যান্সি হচ্ছে। আর যাদের অলরেডি আগে প্রেগন্যান্সি হয়েছে, তারা যেহেতু আরও জানে ব্যাপারটা, তাদের ক্ষেত্রে 18 থেকে 20 সপ্তাহের মধ্যেই বেবির নড়াচড়া প্রথম বোঝা যায়। তো বাচ্চার নড়াচড়া কবে বোঝা গেল, সেখানে একটা রাফ আইডিয়া পাওয়া গেল যে এই 5 মাসের কাছাকাছি এই প্রেগন্যান্সিটা আছে। পরের দিকে বেবির নড়াচড়া যত সময় বাড়ে তত আরও বেশি রেগুলার হয়। কিছু লোকেরা 5-6 মাসের ফোন করে যে আজকে বেবি একদম নড়লো না, কিছু করতে হবে কিনা। বলি যে সব সময় সে সময় নড়ে না, আর একটু পরে আরও স্পষ্ট হবে। মোটামুটি 28 সপ্তাহ 30 সপ্তাহ থেকে বেবি খুব ভালো করেই বাচ্চার নড়াচড়া করে। তখন লোকে ভাবে যে বেশি নড়াচড়া আবার খারাপ কিনা, যে বেশি নড়াচড়া মানে বেবির অসুবিধা হচ্ছে কিনা। সেরকম কিছু প্রমাণিত নেই ডাক্তারি শাস্ত্রে। আর বেশি হলে বাচ্চা পরে চঞ্চল হবে বা পরে ছটফট করবে, সেরকমও কিছু ডাক্তারি শাস্ত্রে বৈজ্ঞানিকভাবে নেই। কিন্তু বাচ্চার নড়াচড়া একটা রাফ আইডিয়া যে বেবি সুস্থ আছে। কত বড় হলো ছোট হলো সবসময় সেটা ম্যাটার করে না, কিন্তু বেবি সুস্থ আছে। এবং সেটা আমরা মায়ের ওপর প্রচণ্ড ডিপেন্ড করি। সারা প্রেগন্যান্সি ধরে বলা প্রথম প্রশ্নই আছে, বেবি ঠিকমতো নড়াচড়া করছে তো? তখন বলবে হ্যাঁ, তারপরে বাকি প্রশ্ন সব কিছু। কিন্তু মায়ের নড়াচড়া করাটা বেবি সুস্থ আছে তার একটা ইঙ্গিত। সুস্থ থাকলেই ভালো থাকবে। কিন্তু হ্যাঁ, কতটা বড় ছোট হচ্ছে সেটা আর একটা বিষয়। আর বেবি বাম্পের ব্যাপারটা নিয়ে যদি একটু বলেন। হ্যাঁ, তো বেবি বাম্প অনেক মহিলারাই চায় ওই পাশে দাঁড়িয়ে ছবিটা তুলতে, কখন ফেসবুকে দেবো, কখন সোশ্যাল মিডিয়াতে দেবো যে পেটটা বড় হলো। তো 5 মাসে হলো না, 6 মাসে হলো না, কয়েক সময় 6.5 মাস 7 মাসও লেগে যায়। তো বেবি বাম্প ভালো করে দেখা যেতে, মানে একটা ছবি যদি তুলতে চান, সোশ্যাল মিডিয়াতে দিতে চান যে হ্যাঁ আমার প্রেগন্যান্সি বড় হচ্ছে, আমার স্বাদের টাইম হয়ে গেছে, তখন ইউজুয়ালি 6.5-7 মাসের মাথায়। মানে আগে হলো না বলে অসুবিধে, সেটা সব সময় নয়। কিছু সময় যখন ফার্স্ট প্রেগন্যান্সি থাকে, পেটের পেশিগুলো টাইট থাকে, তখন একটু পরের দিকে দেখা যায়। যখন পেটের পেশিগুলো শিথিল থাকে সেকেন্ড প্রেগন্যান্সিতে, তখন সেটা একটু আগে দেখা যায়। যদি সে খুব ট্রেন করে মাস্কুলার মহিলা হয়, তার পেটের পেশিগুলো খুব টাইট, তাহলে প্রথম দিকে জরায়ুটা ওরকমভাবে পাশে দাঁড়াতে দেখা যায় না, পরের দিকে স্পষ্ট হয়। একটি শিশুর সুন্দর বৃদ্ধি বা সঠিক ওজন বৃদ্ধির জন্য একটি মায়ের কীরকম ধরনের ফুড হ্যাবিটস দরকার? তো খাওয়া দাওয়া প্রথম থেকেই আমরা প্রেগন্যান্সিতে বলি, যখন গাগুলোনি বমি ভাবটা কেটে যায়, তারপর একটা হেলথি ডায়েট মেনটেন করতে। তো হেলথি ডায়েট মানে হচ্ছে 50% কার্বোহাইড্রেট, 30% ফ্যাট, 20% প্রোটিনস। তো প্রচুর ফল আর সবজি খেতে হবে। বাড়ির খাবার খেলে ভালো, বাইরের খাবার সচরাচর আমরা বারণ করি, কারণ পেট খারাপ হলে সামাল দেওয়া মুশকিল। তো বাইরের খাবার খেতে যদি খুব ইচ্ছে করে, তাহলে সেরকম জায়গাতেই খাবার খাবে যেটা ট্রাস্টেড, যেখানে আগে খেয়েছে না, পেট খারাপ হয়নি। কিন্তু শুধু রসনা তৃপ্তি নয়, আমাদের পুষ্টির জন্য দরকার হচ্ছে ফল, সবজি, হ্যাঁ মাছ মাংস খাবে যদি নন ভেজিটেরিয়ান হয়। ভেজিটেরিয়ান হলে পনির খাবে, ডাল খাবে, অন্য কিছু খাবে যেগুলো প্রোটিন সাপ্লিমেন্টস হয়তো পরের দিকে খেলে। এইসবগুলো ডেফিনেটলি আমরা সব মহিলাদের বলি। একেবারে। এরপরে আসছি লাইফস্টাইলে। একজন মায়ের কী ধরনের লাইফস্টাইল দরকার যাতে শিশুটি গর্ভে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে?
তো লাইফস্টাইলে ইউজুয়ালি আমরা বলি প্রেগন্যান্ট মহিলা নন প্রেগন্যান্ট মহিলার সঙ্গে কোনো তফাৎ নেই। তো সব কাজই সে করতে পারেন, ওটা শরীরের সহ্য হচ্ছে তার ওপর। তো সব প্রেগন্যান্সি একই রকম মহিলাদের অ্যাফেক্ট করে না। কিছু লোকেরা আছে যারা প্রথম মাস থেকেই একবারে বিছানা ধরে নেয়, আর কিছু লোকেরা আছে যারা ডেলিভারির আগের দিন অবধিও অফিস করছে আর কাজ করছে। তো কার ওপর শরীরের ওপর কীরকম প্রভাব পড়বে প্রেগন্যান্সির, সেই ভিত্তিতে তাকে কতটা রেস্ট নিতে হবে বা কতটা বাড়ির মধ্যে থাকতে হবে সেটা নির্ভর করবে। কিন্তু নর্মালি আমরা বলি যে আগে যা অ্যাক্টিভিটি চলছিল সেটা যেন চলে, হাঁটা চলা, একটুখানি স্ট্রেচিং, একটু ব্যায়াম, একটু যোগা, একটু ব্রিদিং এক্সারসাইজেস, এগুলো সবাইকে খুব সুস্থ রাখে। একটু পুজো পাঠের মধ্যে থাকা, একটু সুস্থ থাকা, এগুলো খুবই ভালো। এবার আসছি ঘুমানো। ঘুম কতক্ষণ দরকার এবং ঘুমানোর যে পশ্চারটা হবে সেটা কীরকম হবে? তো অনেক মহিলারা কমপ্লেন করে যে আমার রাতে ডাক্তারবাবু একদম ঘুম হচ্ছে না। ওগুলো কেন হচ্ছে না ঘুম? আমি দুপুরবেলা তখন জিজ্ঞেস করলে তখন ওনারা বলেন যে দুপুরবেলা আমি 2 ঘন্টা ঘুমোচ্ছি, আর আমি মেনলি 1-2 ঘরের মধ্যেই আছি। আমরা সবাইকে একই জিনিস বলি যে ঘুমানোর জন্য আপনাকে শরীরকে টায়ার্ড করতে হবে, শরীরকে মানে একটুখানি শরীরকে ধকল দিতে হবে। সেই ধকলটা তখনই হবে যে একটু ছাদে পায়চারি করুন, একটু সিঁড়ি ওঠানামা করুন, একটু এগুলো করুন। এগুলো কি করা যাবে? হ্যাঁ, নিশ্চয়ই করা যাবে, কিন্তু ধরে সয়ে পড়ে না যান, লেগে না যায়, স্পেশালি শেষের দিকে। তো সেসবগুলো তো লাইফস্টাইল ইজ সিম্পল, হাঁটা চলা কাজকর্ম সব সহ্যের মধ্যে, অ্যান্ড এভরিথিং ইজ নর্মাল ইন প্রেগনেন্সি। প্রেগনেন্সি এলো বলেই আমাকে প্রচণ্ড সাবধানে থাকতে হবে সেরকম না, সাবধান তো থাকতেই হবে, যেন পড়ে না যান, যেন ধাক্কা না লাগে, যেন ভিড়ে কেউ ঠেলে না দেয়, যেন সেগুলো। কিন্তু একটা রাস্তা দিয়ে একটু এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে হাঁটছি, অটো করে 2টো ধাক্কা মারলো, গাড়িটা জোরে ব্রেক করলো, তার মানে বেবির কোনো সাংঘাতিক অসুবিধা সাধারণত কখনোই নয়। প্রেগনেন্সি অত ঠুনকো নয় যে একটুখানি ধাক্কা মারবে না আর কিছু সমস্যা হবে, সে সম্ভাবনা কম। ঘুমানোর পশ্চার নিয়ে যদি ঘুমানোর পশ্চারে ঘুম সবসময় পাশ ফিরে শোয়াটা ইউজুয়ালি আমরা 5 মাসের পরে বলি। মেন কারণটা হচ্ছে যে বড় বড় রক্তনালীগুলো অ্যাওর্টা আর ইনফিরিয়র ভেনা কাভা, যেগুলো রক্ত হার্ট থেকে পায়ের দিকে নিয়ে যায় আর পায়ের থেকে আবার দূষিত রক্ত নিয়ে আসে হার্টের দিকে, সেগুলোর উপর চাপা পড়ে যায় জরায়ুটা যখন 5 মাসের বেশি বড় হয়ে যায়। তো সেই জন্য বলি আমরা একটু কাত হয়ে শুতে, ডান দিক অথবা বাঁ দিক, একটু কাত হয়ে শুলে তখন সেটা উপর চাপা পড়ে না, বাচ্চার উপর, বাচ্চার ব্লাড কম যায় না। তো সেই জিনিসটা আমরা অ্যারাউন্ড 5 মাসের পর থেকে সব মহিলাদের বলি। তো সোজা হয়ে চিত হয়ে শোবে না, ডান দিক বা বাঁ দিক। পেটের ওপর শোয়াটাও অস্বস্তি হয়, তো পেটের ওপর শোয়াটাও যাবে না। আর যদি সোজা হয়ে শুতেই থাকে চান, তাহলে কোমরের তলে একটা বালিশ দিয়ে, যাতে কোমরটা একটু তিরচা থাকে, সেটাতে সুবিধা হয়। তো পাশ ফিরে শোয়া, যাতে মুভমেন্টটাও ভালো বোঝা যায়, খাবারও ভালো হজম হয় এবং বাচ্চাও ভালো থাকে। মুভমেন্ট বোঝার জন্য ঠিক কখন এটা মানে অনুধাবন করতে হবে, মানে কখন এটা করা দরকার? তো মুভমেন্ট যেটা বললাম শুরুটা হয় অ্যারাউন্ড 5 মাসের কাছাকাছি। তো ধরুন অ্যারাউন্ড 7 মাস 8 মাস থেকে মোটামুটি মুভমেন্ট রেগুলার হয়। প্রত্যেকবারই যখন চেক আপে আসেন আমরা জিজ্ঞেস করি। যদি কোনো মহিলা নির্দিষ্ট করে বলেন যে আমার মুভমেন্ট কম হচ্ছে বা আমি ভালো করে বেবির নড়াচড়া বুঝতে পারছি না, তখন আমরা বলি খাওয়া দাওয়ার পরে পাশ ফিরে শুয়ে দেখতে। সব বাচ্চা একরকম নড়ে না, সব মারা একরকম বোঝে না। তো সবসময় বলা যাবে না যে এতগুলো মুভমেন্ট হলে বেবি ঠিক আছে, এর থেকে কম হলে বেবি খারাপ আছে, সেটা সবসময় নয়। কিন্তু একটা মহিলার যে সিস্টেমে বাচ্চা প্রত্যেকবার নড়ছে, সেটা যে তিনি যেটা অনুভূতি করছেন তার থেকে যদি কিছু পরিবর্তন হয়, তখন সেটাকে আমরা খুব ইম্পর্ট্যান্ট ধরি। তো ইউজুয়ালি আমরা বলি খাওয়া দাওয়ার আধ ঘন্টা পর পাশ ফিরে শুয়ে সকাল দুপুর রাত অন্তত আধ ঘন্টা যদি বেবির নড়াচড়া মোটামুটি ভালো হয়, তাহলে আমরা নিশ্চিন্ত থাকতে পারি যে বাচ্চা ভালো আছে, সুস্থ আছে। অতিরিক্ত স্ট্রেস বেবির ওজন বৃদ্ধির জন্য কোনো বাধা হতে পারে কি? স্ট্রেস সব দিক থেকেই বাধা হতে পারে। তো টেনশন স্ট্রেসকে সেরকমভাবে সবসময় মাপ করা যায় না, কিন্তু টেনশনের জন্য বাচ্চা আসতে অসুবিধে, টেনশনের জন্য প্রেগনেন্সিতে অসুবিধে, টেনশনের জন্য বাচ্চা প্রেশার বেড়ে যাওয়ার সমস্যা, বাচ্চা ছোট হওয়া, বিভিন্ন রকম সমস্যা প্রেগনেন্সিতে টেনশন স্ট্রেসের জন্য হয়। সবচেয়ে বড় জিনিস হচ্ছে ডাক্তারের সঙ্গে কথা বলুন, তার সঙ্গে যা যা জিনিসগুলোর জন্য স্ট্রেস হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করুন। অনেক সময় লোকেরা ভয় পায় ডেলিভারি ঠিকমতো হবে কিনা, বেবিকে ঠিকমতো সামলাতে পারবো কিনা, ব্রেস্ট মিল্ক আসবে কিনা, আমি তারপরে কিভাবে আমাকে দেখবে লোকজন, সেটা কীরকম হবে, বেবির দিকে অ্যাটেনশন চলে যাবে। তো বিভিন্ন রকম স্ট্রেস মহিলাদের প্রেগনেন্সি চলতে চলতে হয়, এবং সেগুলো অনেকটা হয় ফিয়ার অফ দ্য আননোন বলে। তো তাদের সঙ্গে যদি কথা বলা হয়, তাদের যদি জানানো হয়, তাহলে অনেক সময় টেনশনটা কম হয়।
একেবারে এই যে সমস্ত শিশুর গর্ভস্থ শিশুর সঠিক বৃদ্ধি হচ্ছে না, তখন আপনারা যখন বুঝতে পারেন, তখন কি মাও কি কোনোভাবে বুঝতে পারে যে তার গর্ভস্থ শিশুটা বেড়ে উঠছে কিনা সঠিকভাবে, বা মায়ের কোনো বোঝার উপায় রয়েছে? সব সময় নয়, মায়ের শুধু নড়াচড়া কীরকম হচ্ছে তার উপর সেটা মা বুঝতে পারবেন, কিন্তু এটা অনেকটাই পেটে হাত দিয়ে আর সোনোগ্রাফির ভিত্তিতেই বোঝা যায়। তো ঠিকমতো বাচ্চা বড় হচ্ছে কিনা সেটা সবসময় মা বুঝতে পারবেন না, কিন্তু মা যদি রেগুলার চেক আপের মধ্যে থাকেন, তাহলে ডাক্তারের সংস্পর্শে থাকেন, তাহলে এটা ইউজুয়ালি এই ডায়াগনোসিসটা ডাক্তাররাই করবে আগে থেকে, এবং সেটা দেখে যেটা মায়ের জন্য ভালো, বাচ্চার জন্য ভালো, সেরকম অ্যাডভাইস, সেরকম কথাই বলবেন। আপনারা কিভাবে ট্রিটমেন্ট করেন এই সিচুয়েশনটা? তো আগেন যেটা বললাম, তো কিছু কিছু ভিটামিনস, কিছু কিছু মিনারেলস, কিছু কিছু আইভি চ্যানেলে ফ্লুইড ও দেওয়া হয় কয়েক সময় বেবির বৃদ্ধির জন্য। যদিও ডাক্তারি শাস্ত্রে, বিজ্ঞানের মতে সেগুলোর ভিত্তি কম, সেগুলো খেলেই বা ইনজেকশন দিলেই যে সাংঘাতিক লাভ হবে সেরকম খুব ভালো তথ্য নেই। কিন্তু অনেক সময় আমরা দিই কিছু কিছু জিনিস, কারণ দেখার জন্য যে সেটা কাজ করে কি না, কিন্তু সেটা সাময়িক, আর অনেকটাই ডিপেন্ড করছে যে মায়ের থেকে বাচ্চার কাছে কতটা ব্লাড যাচ্ছে। ওই জন্য ডপলার স্টাডিটা কিছু কিছু ক্ষেত্রে এগুলো খুব ঘন ঘন করা হয়, মানে সপ্তাহে একবার, 2 সপ্তাহে একবার শেষের দিকে। যখন দেখা যায় যে বেবির কাছে ব্লাড ঠিকমতো যাচ্ছে না, তখন অবশ্যই ডেলিভারি করার একটা প্রবণতা থাকে, যে তাড়াতাড়ি ডেলিভারি করে বেবিকে বার করে তারপর বেবি ব্রেস্ট ফিডিং করলো, বড় হলো, সেগুলো এই হচ্ছে। এই যে বেড়ে ওঠা গর্ভস্থ শিশু সুন্দরভাবে বেড়ে উঠছে কিনা, এর সাথে ব্রেস্ট মিল্ক আসার কি কোনো রিলেশন রয়েছে? কয়েক সময় এটার জন্য যদি আগে ডেলিভারি করতে হয়, তখন ব্রেস্ট মিল্ক আসার চান্সটা তুলনামূলকভাবে কম। তো ঠিকমতো যদি বাড়ছে না বাচ্চা, তাহলে বাচ্চাটা অনেকটা ব্রেস্ট মিল্কের ওপর নির্ভর করছে, কারণ যে ক্যাচ আপ গ্রোথ আমরা বলি, যে বাচ্চা জন্মাবার পরে যে ঘাটতিটা পেটের ভেতর ছিল সেটা যাতে বাইরে না থাকে, তার জন্য পর্যাপ্ত পরিমাণে বাচ্চার বুকে দুধ পাওয়া উচিত মায়ের তরফ থেকে। যেটা যদি না পায়, তখন ওই টপ আপ, ফর্মুলা ফিড ওগুলো শুরু হয়। কিন্তু ছোটো বাচ্চার জন্য ব্রেস্ট ফিডিংয়ের অসুবিধে সাধারণত হয় না। খুব সহজ কয়েকটা টিপস, যেটি একটি সুস্থ বাচ্চার জন্ম দেওয়ার জন্য এবং বাচ্চার সঠিক ওজন বৃদ্ধির জন্য। খাওয়া দাওয়া, আই থিঙ্ক সেটা দিয়ে শুরু, সেটা দিয়ে সব শেষ। খাওয়া দাওয়া ঠিক মতো করা, প্রথম যখন 3 মাস একটু গাগুলোনি, বমি ভাব হয়, আমরা বলি সব কিছু ভাত, ডাল, রুটি, তরকারি না খেলেও চলবে, যেটা ভালো লাগছে সেটা খান। হয়তো একটা কলা খেলেন, হয়তো একটু আলু সেদ্ধ খেলেন, যাই খেতে পারবে, একটা ঘুগনি খেলেন, যেটা খেতে ভালো লাগবে প্রথম দিকে। একবার 3 মাস, 3.5 মাস পেরিয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে ফল, সবজি এবং যা ভাত রুটি খাবেন সেটা খাবেন, অল্প অল্প বারবার, একবারে বেশি খেতে নেই। অনেক লোকেদের সমস্যা হয় যে একবারে বেশি খাওয়া, আর খেয়েই শোবেন না। খাওয়ার আর শোবার মধ্যে অন্তত 2 ঘন্টার তফাৎ। খেয়েই শুলে সবসময় গাগুলোনি, বমি, গ্যাস অম্বল বেশি হয়, কারণ খাবারটা খাদ্যনালী দিয়ে নামতে সময় লাগে। প্রেগন্যান্সির হরমোনসের জন্য মুখ থেকে পায়খানার রাস্তা পুরোটাই শিথিলভাবে চলে, মানে যেটা নর্মাল গতি, যেটা নন প্রেগনেন্ট অবস্থায়, সেটা অনেকটা শিথিল হয়ে যায় প্রেগন্যান্সিতে। খাবারটা পেটের মধ্যে বেশি থাকে, অ্যাসিডিটি, গ্যাস অম্বল, টক ঢেকুর এগুলো বেশি হয়। তো খাওয়া দাওয়া অল্প অল্প বারবার, মুখ সারাক্ষণ ধরেই চলবে, কিন্তু অল্প অল্প বারবার, খেয়েই শোবেন না, এবং নর্মালভাবে জল প্রচুর পরিমাণে খাওয়া। প্লেন জল ভালো না লাগলে ডাবের জল, ফলের রস, ডায়াবেটিস না থাকলে গ্লুকন ডি সবই খেতে পারেন। এই সময় যদি কোনো সমস্যা হয়, ডায়রিয়া বা ফিভার, নিজের মতো কি ওষুধ নেওয়া যেতে পারে? সবসময় ডাক্তারকে একবার ঝালিয়ে নেওয়া উচিত, কিংবা অনেক সময় প্রথম ভিজিটেই অনেক পেশেন্টরা আছে, অনেক মহিলারা আছেন যারা জিজ্ঞেস করে নেয় যে আমার প্রায় একটা অ্যালার্জির ধাত আছে ডাক্তারবাবু, আমি এটা খাই, এটা কি খেতে পারবো? তারপর সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেন আমার পায়খানা যদি পাতলা হয় তাহলে কি খাবো। তো কিছু কিছু ওষুধ, SOS ওষুধ লেখা থাকে, তো সেগুলো প্রথমে আমরা কিছু মহিলাদের দিয়েই দিই প্রথম থেকে। যদি হঠাৎ দরকার হয়, সবসময় ডাক্তারকে জিজ্ঞেস করলে ফোনে ওষুধ বলার এখন নিয়মও নেই, হোয়াটসঅ্যাপেও বলার নিয়ম নেই, তা আবার ওষুধ লেখাতে কাউকে আসতে হবে ক্লিনিকে। তো কিছু কিছু ওষুধ হঠাৎ দরকার হলে আমরা বলি, যেমন জ্বরের জন্য প্যারাসিটামল খেতেই পারে, পায়খানা যদি পাতলা পায়খানা, ORS তো খেতেই পারে, তাতেই যদি থেমে যায় ভালো। কিছু কিছু সময় যদি অ্যান্টিবায়োটিক দরকার হয়, তাহলে এসে দেখা করা প্রয়োজন, সেগুলো আমরা জানিয়ে দিই। হাইড্রেট রাখা, নিজেকে হাইড্রেট রাখা কতটা প্রয়োজন? প্রচণ্ড প্রয়োজন। হাইড্রেশন খুবই এখন তো মানে গরমকাল, শীতকাল, যে কালই হোক না কেন, প্রেগন্যান্সিতে জলের পরিমাণ শরীরে মানে দরকার আরও বেশি বৃদ্ধি পায়।
আমাদের বেশি করে জল খাওয়া এবং বেশি করে প্লেন জল ভালো না লাগলে, যেটা বললাম, একটু হয়তো সোডা খেলেন, লাইম সোডা খেলেন, ফ্রেশ লাইম সোডা নিজে বাড়িতে তৈরি করে, বা কিছু ডাবের জল খেলেন, ফলের রস খেলেন, বা কিছু গ্লুকন-ডি খেলেন, কিছু না, বা লস্যি খেলেন। তো কিছু না কিছু ফ্লুইডস অ্যাটলিস্ট 3 লিটার থেকে 3.5 লিটার মিনিমাম অন্তত প্রেগন্যান্সির সময় খাওয়া উচিত। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা খুব সুন্দর কিছু ইনফরমেশন পেলাম যে একটি গর্ভস্থ শিশুর বৃদ্ধি কতটা গুরুত্বপূর্ণ, ওজন বৃদ্ধি কতটা গুরুত্বপূর্ণ, ওজন বৃদ্ধি যদি সঠিক না হয় তাহলে কীরকম চিকিৎসা রয়েছে, তার পাশাপাশি ওজন বৃদ্ধি না হবার কারণগুলো এবং ওজন বৃদ্ধি হওয়ার জন্য কী কী করণীয়। আশা করি এই বিষয় নিয়ে আপনাদের অনেকগুলো প্রশ্ন থাকবে, আপনারা প্রশ্ন লিখে আমাদের পাঠান, আমরা এরকমই একটি আলোচনার মাধ্যমে আপনাদের সরাসরি উত্তরগুলো দিয়ে দেবো। আর অবশ্যই আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।